মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসে কয়েকদিন একটু রিল্যাক্সে থাকার জন্য। আর আমি কিনা একদিনের জন্য বাবার বাড়ি এসে সারা রাত জেগে দৌড়াদৌড়ি করি। কাল সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। শুভ্র নামক এক মহান ব্যক্তির সেবায় নিয়োজিত ছিলাম যে নিজে ঘাড়তারামি করে নিজের পা ভাঙল, মাথা ফাটালো, কোমরটাও বাদ রাখল না। আর শাস্তি কিনা পেলাম আমি। আমাকে সারাটা রাত দৌড়ের উপর রেখেছে। একটু পরপর নাকি ব্যথা করে, তাই সারা রাত জেগে আমাকে গরম পানি ছ্যাঁকে দিতে হয়েছে। অথচ ডাক্তার কিন্তু ব্যথার ওষুধ দিয়ে গেছে, সেগুলো খাওয়ার পরও নাকি ব্যথা করে। আমাদের গ্রামের ডাক্তার ভালো না, ভালো ওষুধ দেয়নি, শুধু গরম পানি ছ্যাঁকই না, কিছুক্ষণ পরপরই নাকি তার খিদেও পায়। তাই একটু পরপর মহাশয়ের জন্য আমাকে খাবার গরম করে আনতে হয়েছে। পানি আনা, খাবার গরম করে আনা, গরম পানি ছ্যাঁক, আরও কত কী। সারাটা রাত আমি মহাশয়ের এসব সেবাই করে গেছি। ভোরের দিকে একটু চোখ লেগেছিল, 5 মিনিট মনে হয় চোখ দুটো বুঝেছিলাম। তার মধ্যে মহাশয়ের ডাক শুরু করে দিলেন, এই মেয়ে, তাড়াতাড়ি উঠো, বাবা ফোন দিচ্ছে, তোমাকে না নিয়ে ফিরতে হবে। এখন না গেলে পরে যে আমি আটকে যাব। এই মেয়ে, শুনতে পাচ্ছ আমার কথা? এই মেয়ে, এই পোলা, একদম চুপ। সারা রাত আমারে খাটাইছস, এখন যদি ঘুমাইতে না দেস, ময়রা পেতনি হয়ে তোর ঘাড়ে চাপমো। শুভ্রের এই মেয়ে ডাক শুনে এতই মেজাজ গরম হয়ে গিয়েছিল যে কি বলেছি না বলেছি নিজেও জানি না। শুভ্র আমার কথা শুনে তাজ্জব বনে গেল। এমন কিছু বলবো হয়তো ভাবেনি। কিছুক্ষণ আমার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি আমাকে তুই তুই করে বললে কেন? শুভ্র ভুরকুচকে জিজ্ঞেস করলো। এই মুহূর্তে শুভ্রকে আমার কাছে খুব বিরক্ত লাগছে, তাই ওর প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আমার থেকে উত্তর না পেয়ে শুভ্র আবার বলল, এই মেয়ে, শুনতে পাচ্ছ না? আর একবার যদি এই মেয়ে ডাকটা শুনছি না, তাহলে সত্যি বলছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। কয়বার বলছি আমার নাম আছে, নাম ধরে ডাকবেন। পুনরায় আবারও এই মেয়ে ডাকটা শুনে আর চুপ থাকতে পারলাম না। আচ্ছা, আর বলবো না। আসলে তোমার নামটা মনে থাকে না তো? কি যেন নাম তোমার? মাথার চুলকে একটু ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আবারও নাম জিজ্ঞেস করলো। টেবিলের উপর থেকে একটা খাতা নিয়ে তাতে নিজের নামটা বড় বড় অক্ষরে লিখে শুভ্রের হাতে ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। মেজাজটা পুরোই বিগড়ে আছে। এখন আবার বাড়িও ফিরতে হবে, তার আগে কিছু খেয়ে নিতে হবে। আমার আবার যত যাই হোক, না খেয়ে কখনো থাকতে পারি না। যাই হয়ে যাক, খাওয়া আমার লাগবেই। পেটে খিদে, মুখে লাজ, আমার এসব নেই। একবার এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। বাবার কেমন যেন কাকা লাগে। সেই কাকার মৃত্যুর খবর পেয়েই বাবা ছুটে গিয়েছিল, সঙ্গে আমাকেও নিয়ে গেছিল। শোকের বাড়ি সবাই কান্নাকাটিতেই ব্যস্ত, কেউ খাওয়া দাওয়ার কোনো কথাই বলছে না। সকাল গড়িয়ে দুপুর, কিন্তু খাওয়া দাওয়ার নামগন্ধও নেই। এদিকে আমার পেটে খিদেতে ইঁদুর ছানা দৌড়াতে শুরু করে দিছে। বাবাও ছিল না, সেই কাকাকে দাফন করার কাজে চলে গেছে বাকিদের সাথে। আমি বাড়িতে একা, অচেনা জায়গায় কাউকে চিনিও না। তখন অনেকটা ছোট ছিলাম। বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে একজন মহিলাকে দেখলাম, সবাই ঘিরে বসে সান্ত্বনা দিচ্ছে, আর মহিলা একে ওকে ধরে এটা ওটা বলে বিলাপ দিয়ে কান্না করছে। মনে হয় এই বাড়ির কেউ হবে। আর ওখানে যেহেতু অনেক মানুষ বসে আছে, তাই খাবারের কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু ওদের কাছে আসতেই দেখলাম ওদের নিজেদের অবস্থাই ভালো না, কাঁদতে কাঁদতে অবস্থা নাজেহাল। এই অবস্থায় ওদের থেকে খাবার চাওয়াটা মনে হলো ঠিক হবে না, তাই খাবার চাইলাম না। এই বাড়ির রান্নাঘরটা কোথায়? সবার মাঝখানে হঠাৎ এমন প্রশ্ন শুনে সবার আকর্ষণ পড়ল এবার আমার দিকে। সবাই একটু কেমনভাবে যেন তাকিয়েছিল। আমি রান্নাঘরের কথা এই কারণে জিজ্ঞেস করেছিলাম যাতে নিজেই খাবার খুঁজে নিতে পারি। আসলে একটু বেশি খিদে পেয়েছিল। ওদের এমন দৃষ্টি দেখে আমতা আমতা করে বললাম, খুব খিদে পেয়েছে, তাই যদি বলতেন রান্নাঘরটা কোথায়, আমি নিজেই খাবার খুঁজে নেব। কিন্তু আজ তো রান্না হয়নি। ওদের মাঝখান থেকে একজন জবাব দিল। পরে একজনকে ডেকে আমাকে ঘরে থাকা কিছু বিস্কিট খেতে দিয়েছিল। ওগুলো দিয়েই কোনো রকমে ক্ষুধা মিটিয়েছি। সেদিনের পর থেকে আমি আর কোনো মরা বাড়িতেই যাই না। তবে সেই কথাগুলো ভাবলে এখন খুব লজ্জা লাগে। কিন্তু এখন লজ্জা পেলে চলবে না, বেরোতে হবে, তাই তাড়াতাড়ি খেতে হবে। এখন খাবার টেবিলে এসে খেতে বসবো, তার আগে আকাশ ভাইয়া কোত্থেকে যেন এসে খপ করে হাতটা ধরে ফেলল। বোন, তোর সাথে অনেক জরুরি কথা আছে। এদিক ওদিক তাকিয়ে বলল, আকাশ ভাইয়া? হ্যাঁ বলো। কৌতূহলে নিয়ে বললাম, এখানে না আয় আমার সাথে। বলেই হাত ধরে বাড়ির এক কোণায় নিয়ে এলো ভাইয়া আমার।
ওর এমন কাণ্ড কারখানা একটু অবাক হলাম, তাও মুখে প্রকাশ করলাম না। কিন্তু খুব কৌতূহল হচ্ছে কি এমন বলবে যাতে কোনায় নিয়ে আসতে হলো। তাই কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, কি এমন বলবে ভাইয়া, বলো তো? তেমন কিছু না, ওই আর কি। মাথা চুলকে আমতা আমতা করতে লাগলো ভাইয়া। কি? তোর ছোট ননদ ওই যে মেহি, ও কি সিঙ্গেল? আমি জানি না। তো জানিস কি ওর ফোন নাম্বার আছে তোর কাছে? না, সেটাও নেই। তোরে দিয়া কোনো কিছু হবে না। নিজের ননদের খবর রাখোস না কেমন ভাবি রে তুই? দেখো ভাইয়া, একদিনে কি এত কিছু জানা যায় নাকি? আর আমি এসব জানতে যাব কেন? মুখ বাঁকিয়ে দুষ্ট হাসি ঝুলিয়ে বললাম, ভাইয়ার মুখটা এখন দেখার মতো হয়েছে। ভাই যে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে তা বুঝতে বাকি রইল না। কিন্তু এমনি এমনি তো আর আমি কিছু করব না। তাই একটু কাশি দিয়ে ভাইয়ের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে বললাম, সব খবরই জোগাড় করে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? বোন, তুই যা চাইবি তাই দিমু, শুধু একটু আমাকে ওই 2টা ইনফরমেশন কালেক্ট করে দে। 2টা না, তুমি চাইলে আরও অনেক ইনফরমেশন এনে দিতে পারি, শুধু আমার কমিশনগুলো ঠিকঠাক একটু পেলেই হবে। নো প্রবলেম, যা চাইবি তাই দিব। এর মধ্যে কোথা থেকে যেন অধরা এসে পড়ল, আর এসেই সন্দেহের দৃষ্টিতে জিজ্ঞেস করে উঠল, তোমরা দুইজনে আমাকে ছাড়া কি মিটিং করছো লুকিয়ে লুকিয়ে? কিছু না, যা এখান থেকে। আর সব কথাই তো শুনতে হবে, পিচ্চি পোলাপাইন বেশি পাইকা গেলে যা হয় আর কি। খাড়া, আব্বুকে বলে তোর ব্যবস্থা করতেছি আমি। অধরার উপর একটু রাগ দেখানোর ভান করে কেটে পড়ল আকাশ ভাইয়া। কি হলো? এটা আমি কি এমন বললাম যে ভাইয়া এভাবে রেগে গেল? অধরা কিছুই না বুঝে আকাশ ভাইয়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। আর এই সুযোগে আমিও কেটে পড়লাম। না হয় এখন ওর হাজার প্রশ্নের সম্মুখীন হতে হবে, যা এই মুহূর্তে আমি চাই না। আর যাই হোক, পেটে ইঁদুর দৌড়ানি নিয়ে তো আর প্রশ্নের জবাব দেওয়া যায় না। এই বাড়িতেও খাওয়া দাওয়া শেষ করতে করতে বেরোতে 8টাই বেজে গেছে। শুভ্র এখন অনেকটা সুস্থ। পড়ে গিয়ে বেশি লাগেনি, তাই তেমন কিছু হয়নি। কালকের মতো আজ আর কাউকে ধরে ধরে আনতে হয়নি, নিজেই পায়ে হেঁটে গাড়ি পর্যন্ত আসছে। তবে আজকে প্রত্যেকটা পাই ফেলছে মেপে মেপে। যদিও আজ রাস্তাঘাট সব কিছু শুকনোই, তাও খুব সাবধানে পা ফেলছে। যদি কালকে এই সাবধানের একটুখানিও পালন করত, তাহলে হয়তো পা 2টা বেঁচে যেত। কালকের মতোই আজও পৌঁছাতে পৌঁছাতে বেলা 11টা বাজল। পায়ে বেশি না লাগলেও মাথায় বেশ কিছুটা লেগেছে, তাই মাথায় এখনও ব্যান্ডেজ। বাড়ি ফিরে শুভ্রের মাথায় ব্যান্ডেজ দেখলে বাড়ির সবাই কেমন রিয়েকশন হবে সেটা ভাবতেই গলা শুকিয়ে এলো। বাড়িতে ঢুকে ভেবেছিলাম অনেক প্রশ্নের, অনেক কটু কথার সম্মুখীন হতে হবে, কিন্তু তেমন কিছুই হয়নি আমার সাথে। এর কারণ অবশ্য শুভ্রই। আমাকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, কি নাকি কাজ আছে তাই। অজ্ঞতা আমাকে বাড়িতে একাই ঢুকতে হয়েছে। এতে অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, শাশুড়িমা আর মিথিলা আপুর থেকে কোনো কথা শুনতে হয়নি। 2 দিনে তাদের যতদূর চিনেছি, শুভ্রের অমন অবস্থা দেখলে নিশ্চয়ই আমাকে কম কথা শোনাতো না। আচ্ছা, শুভ্র কি আমাকে এইরকম পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তার জন্যই চলে গেছে, নাকি সত্যি কোনো কাজ ছিল? হয়তো কাজই ছিল। আমি একটু বেশি ভাবছি। একটা দীর্ঘ শ্বাস ফেলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। শাওয়ার নিয়ে বেরোতেই রোকেয়াকে আমার ঘরে দেখে একটু অবাক হলাম। রোকেয়া আমার বেরোনোর জন্যই অপেক্ষা করছিল, তাই আমি বেরোতেই আমার দিকে এগিয়ে আসলো। আফামনি, তোমারে বড় আফায় ডাকে। এখনই তোমার রান্নাঘরের দিকে যাইতে কইছি। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি আইবা। যেতে যেতে বলল রোকেয়া। কোনো রকমে ভেজা চুলগুলো শুকিয়ে নিচে নেমে আসলাম। কিচেনে রোকেয়া টুকটাক কাজ করছে, আর মিথিলা আপু পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছে। আমাকে দেখেই একটু হাসার ভান করে কফির মগটা পাশে রাখলো। বাড়ির বউ হয়ে আসছো, বাড়ি থেকে নিশ্চয়ই রান্নাবান্না কিছু শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, নাকি মা নেই বলে তাও শিখে আসতে পারোনি? আমি জানতাম আমাকে এখন এমন কিছু সম্মুখীন হতে হবে, আরও অনেক কিছুই সইতে হবে, তাও জানা আছে। মিথিলা আপুর প্রশ্নের জবাবটা হাসি মুখে ফেরত দিলাম। জি আপু, মোটামুটি পারি, ছোট কাকিমণি শিখিয়েছে। আর যে কটা পারি না সেগুলো শিখে নেব। ভালো। আমার ননদ রাত্রি কিন্তু রান্না থেকে শুরু করে সব কাজে পাকা। ওর এ বাড়ির বউ হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখান থেকে তোমার বাড়িতে গিয়ে সব কিছু এলোমেলো হয়ে গেল। আফসোসের সুরে কথাটা বলল মিথিলা আপু। আমি তাও কিছু বললাম না। পাশে রোকে আপুর দিকে বিরক্তির চোখে তাকাচ্ছে, বিড়বিড় করে কী সব বলছে ও, কিন্তু কিছুই শোনাচ্ছে না।
তবে বিড়বিড় করে যে মিথিলা আপুর এই গোষ্ঠী উদ্ধার করছে তা ওর মুখের ভঙ্গিমাতেই বোঝা যাচ্ছে। মনে মনে বেশ হাসি পেল, তবে এই মুহূর্তে হাসা যাবে না, তাই হাসিটা আটকে রাখলাম। আপু ওর পাশে দাঁড়িয়ে আছে বলে এসব দেখছে না। বাকি কফিটা শেষ করে আপু আমাকে চিংড়ি মাছের মালাইকারি, গরুর মাংসের কালাভুনা সহ আরও বেশ কয়েকটা পদের নাম বলে গেল। আর বলছে বেলা 2টার আগে সব রান্না যেন কমপ্লিট হয়। এবারই সবাই 2টা বাজার সাথে সাথে খেতে বসে। ঘর থেকে বেরোনোর সময় ঘড়ির কাঁটায় 11:30 দেখে এসেছি। এর মধ্যে তো 5-10 মিনিট সময় চলেই গেছে কথা বলতে, তার মানে হাতে এখন 2.5 ঘন্টাও নেই। তাই কোমরে ওড়না পেঁচিয়ে কাজে লেগে পড়লাম। মিথিলা আপু যাওয়ার সময় রোকেয়াকেও নিয়ে গেল। কি যেন তোর নাকি কান্না করছে ওর সাথে একটু থাকার জন্য। তাই এখন হেল্প করার মতো কেউ নেই আমার। আর এদিকে যে কয়টা পদের নাম বলেছিল তার মধ্যে 2টা আগে ছোট কাকিমণির সাথে রান্না করেছিলাম, তাই ওগুলো শুধু পারি, কিন্তু বাকিগুলো তো পারি না। ওগুলো কিভাবে রান্না করব সেই চিন্তা করতে লাগলাম। হঠাৎই ফোনটা বেজে উঠল। আসার সময় ফোন নিয়ে আসছিলাম। আমি যেখানেই যাই না কেন ফোন বাবাজি আমার সঙ্গে থাকবেই, কখনো হাতছাড়া হয় না। আমাদের সম্পর্কটা যে বড় গভীর, শত চেষ্টা করেও আমাদেরকে কেউ আলাদা করতে পারেনি আজ অবধি। দ্রুত ফোনটা হাতে নিলাম, কিন্তু ফোনটা হাতে নিতেই মেজাজটা গেল একদম বিক্রি। কারণ ফোনটা বাবার নয়, বরং সিম কোম্পানির। এদের কাজই হলো সারাক্ষণ মানুষকে বিরক্ত করা। বুঝি না বাবু, এত নির্লজ্জ কেন এরা? এরা ফোন দিলেই তো সবাই কেটে দেয়, তারপর নির্লজ্জের মতো বারবার ফোন করতেই থাকবে। আহারে, বেচারাদের কেউ পাত্তা দেয় না। ফোন দেখে রান্নাগুলোর কথা মনে পড়ল। আমি তো ইউটিউব দেখিয়ে রান্নাগুলো করে নিতে পারি। যদিও ইউটিউব কাকুকে একদম বিশ্বাস নেই, এর কারণেই কাকিমণির কাছে অনেক বকা খাইতে হয়েছে আমাকে আর অধরাকে। আমরা মাঝে মাঝেই ইউটিউব দেখিয়ে নতুন নতুন রেসিপি ট্রাই করতাম। 2-1টা যদিও হতো, কিন্তু বেশিরভাগই উল্টোপাল্টা হতো। তার বিনিময়ে কাকিমণির ফ্রিতে বকা খাওয়া লাগতো। এই বকা খাইতে খাইতে ইউটিউব কাকু দিনে দিনে আমাদের চোখের বিষ হয়ে উঠেছিল। কিন্তু আজকে ইউটিউব কাকুকে ছাড়া তো কোনো উপায়ও দেখছি না। ঠোঁট কামড়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম ইউটিউব কাকুকে আজ কাজে লাগাবো। বেশ কয়েকটা রেসিপি দেখে যেগুলোতে ভালো ভালো মন্তব্য করা আছে ওগুলোকে ডাউনলোড করলাম। তারপর কাজে লেগে পড়লাম। প্রায় ঘন্টা দেড়েক পর চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে রোকেয়া, মিথিলা আপু ঘর থেকে এলো। এতক্ষণে আমার 3টে পদ রান্না শেষ। রোকেয়া এসে আমার পাশে দাঁড়িয়ে আমার হাতে হাতে কাজ করতে লাগলো। মানুষ কেমন শয়তান! তোমারে সাহায্য করতে দিব না বইলা আমারে নিয়ে পোলার পাশে এতক্ষণ ধইরা বসায় রাখছে। তোর কিন্তু একটুও কান্দে নাই, হুদাই মিছা কথা কইয়া আমারে নিয়ে গেল। রাগ মিশ্রিত কণ্ঠে বললে উঠল রোকেয়া। আমি এমনটাই আন্দাজ করেছিলাম। কি এসব আমার ভালো লাগে। প্রসঙ্গ পাল্টানোর জন্য হালকা তেলে আদা ভাজা চিংড়ি মাছগুলো নাড়তে নাড়তে বললাম, রোকেয়া, নারকেল কোড়া কোথায়? একটু খুঁজে দিবে? নারকেল কোড়া খুঁজে পেলাম না। আচ্ছা দাঁড়াও, বলেই ফ্রিজ থেকে বের করে আনলো। আমি মাছ বের করার সময় দেখেছিলাম, কিন্তু তখন প্রসঙ্গ পাল্টানোর জন্য কিছু খুঁজে না পেয়ে ওইটুকু মিথ্যা বললাম। রোকেয়া আসাতে বেশ খানিকটা উপকার হলো। হাতে হাতে সব রান্নাই শেষ হয়ে গেল, শুধু একটা ভাজির আইটেম বাকি ছিল। ওইটা গ্যাসে চাপিয়ে স্বস্তির নিঃশ্বাস নিলাম। মিথিলা আপুর দেওয়ার টাইম মতোই সব কিছু শেষ হলো, কিন্তু টেস্ট কেমন হয়েছে ঠিক জানি না। বিশেষ করে লবণের ব্যাপারটা বাড়িতে যতবার রান্না করেছি ততবারই কাকিমণি পরিমাণ মতো লবণ দিয়ে দিত, কারণ আমারটা কোনো দিন ঠিকঠাক হতো না। পরের রান্নাগুলোর সময় রোকেয়া ছিল বলে স্বস্তি, কিন্তু আগেরগুলো ইউটিউব দেখেই পরিমাণ করেছি। মিথিলা আপু এসে আমার রান্নাগুলো চামিচ দিয়ে একটা একটা করে সবগুলো টেস্ট করলো। টেস্ট করার পর কিছুই বলল না। তা দেখে মনে মনে লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। যাক বাবা, এই কুচুটে আপু থুরি। মিথিলা আপু যখন কিছু বলল না, তার মানে সব কিছু ঠিকঠাক আছে। খাবার টেবিলে সবাই একে একে এসে পড়েছে। শাশুড়ি মা, মিহি, অর্ণব ভাইয়া, তুর, শুভ্র এসে পড়ছে। তবে ওনার মাথায় এখন কোনো ব্যান্ডেজ দেখতে পেলাম না। শুধু ক্ষতস্থানে একটু ফার্স্ট এড টেপ লাগানো, তাও কোনো রকমে চুল দিয়ে ঢাকা। আমি তীক্ষ্ণভাবে লক্ষ্য করাতে দেখতে পেলাম। বোঝাই যাচ্ছে সবার চোখের অগোচরে রাখার জন্য এই প্রচেষ্টা। আমার খুব খারাপ লাগছে। আমাকে যাতে কথা শুনতে না হয় তাই এভাবে লুকিয়ে রাখার প্রচেষ্টা, এটুকু বুঝতে আমার বাকি রইল না। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। ফারহান আঙ্কেলের আসতে একটু দেরি হলো। মিথিলা আপু হয়তো আঙ্কেলের জন্যই অপেক্ষা করছিল, তাই তো আঙ্কেল আসার সাথে সাথেই আঙ্কেলের কাছে গিয়ে দাঁড়ালো। বাবা, তোমার জন্য আজ রান্না করলাম।
মিষ্টি হেসে উৎফুল্লের কণ্ঠে বলল মিথিলা আপু। আপুর কথা শুনে আমি নির্বাক। কি মিথুক! 2.5 ঘন্টা যাবৎ আমি খেটে খুঁটে রান্না করলাম, আর এই কুচুটে বলে কি না নিজে রান্না করছে। এবার আমার সত্যি সত্যি মেজাজ বিগড়ে গেল। এর মধ্যে অর্ণব ভাইয়া বলে উঠল, মিথিলা, তো তুমি রান্না করছো? চরম বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল। ব্রো কুচকালো মিথিলা আপু। কেন, আমি রান্না করতে পারি না? আপু, সত্যি সত্যি তুই এতগুলো রান্না করেছিস? দুলাভাই, আমি কোন আপুকে দেখছি? মিহিও বিস্ময় নিয়ে বলল। শালিকা, তুমি যাহা দেখিতেছ আমিও তাহাই দেখিতেছি। মেকি হাসল অর্ণব ভাইয়া। আজ্ঞে না, এগুলো সবই আমাকে শুভ্র ভাইয়ের বউ আমার নতুন আফামনি রাঁধছে। মুখ ভেঙচি কেটে বলেই সবার খাবার সার্ভ করতে লাগলো রোকেয়া। সবার এমন রিয়েকশনের মানে বোধগম্য হলো না আমার, তাই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া আমার আর উপায় ছিল না। ফারহান আঙ্কেল, মিহি আর অর্ণব ভাইয়া খেতে খেতে অনেকবার রান্নার তারিফ করলো। মিথিলা আপু মোটেও খুশি হলো না, মুখ কুচকে একটু খেয়েই চলে গেল। আর শাশুড়ি মা আর শুভ্র নিশ্চুপ। বাবার খাওয়া শেষ হতেই বাবা উঠে যাওয়ার আগে শুভ্রকে নিজের ঘরে যেতে বললেন। কি না কি জরুরি কথা আছে। পুরো ঘর কমপক্ষে 20 বার হলো পায়চারি করা শেষ, কিন্তু এখনও ভেবেই পাচ্ছি না শুভ্রের বাবা হঠাৎ শুভ্রকে ঘরে ডেকে নিয়ে যাওয়ার কারণ কি। আগে যতবারই দেখেছি শুভ্রকে কোনো কথা বলতে হলে ডাইনিং টেবিলেই বলতেন, কারণ খাওয়ার সময়টা ছাড়া নাকি এই দুই বাপ ছেলে কোনোদিনও এক হতে পারে না। শুভ্রকে এই খাওয়ার সময় শুধু বাসায় দেখা যায়। এছাড়া সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া এসবে ব্যস্ত থাকে মহাশয়। আগে নাকি খাওয়ার সময়ও পাওয়া যেত না মহাশয়কে। এই অবস্থা দেখে ফারহান আঙ্কেল কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছেন, যদি 3 বেলা খাবার টেবিলে যাকে পাওয়া না যাবে তার জন্য এ বাড়ির দরজা চিরতরে বন্ধ করে দিবেন। আর এদিকে বেচারা একটাই মাত্র বাপের বাড়ি, নিজে তো বেকার, বাপের টাকাই চলে। এমন অবস্থা যদি বাড়িতেই ঢোকা বন্ধ করে দেয় তাহলে থাকবে কই? তাই সারাদিন টোটো করে বন্ধুদের সাথে যতই আড্ডা বা কোনো কাজই করুক না কেন, 3 বেলা খাবার টেবিলে ঠিকই সশরীরে উপস্থিত থাকে। মিহি আর রোকেয়ার মুখে শুনেছিলাম কথাগুলো। শুনে আমার পেট ফেটে হাসি পাচ্ছিল। একটু মিথিলা আপুর ব্যাপারটাও জানতে পারলাম রোকেয়ার কাছ থেকে। ওর ভাষ্যমতে মিথিলা আপু একটু অলস টাইপের মানুষ। বিয়ের আগে কোনোদিন রান্নাঘরের ধারে কাছেও কোনোদিন আসেনি। মিসেস আনিকা রহমান মানে আমার শাশুড়ি মার 3 ছেলে মেয়ে নয়নের মণি। বিশেষ করে মিথিলা আপুকে একটু বেশি ভালোবাসতেন সবসময়, তাই মেয়েকে কখনো জোর করেননি কোনো কাজে। এমনি বিয়ের পরও যাতে কোনো রকমে কষ্ট না করা লাগে, তাই বিয়ের সময় মিথিলা আপুর সাথে একজন কাজের বুয়াও পাঠিয়েছিলেন। শ্বশুরবাড়িতে গিয়েও তেমন কোনো কাজই কখনো করা লাগেনি। অর্ণব ভাইয়ের সাথে আপুর 5 বছরের প্রেমের বিয়ে ছিল, তাই ভাইয়াও কখনো আপুর কোনো অযত্নও হতে দেয়নি। আপুকে কখনো 1 গ্লাস পানি তুলেও খেতে হয়নি। ওই রকম টাইপের অবস্থা ছিল আপু। তবে এখন অবশ্য তুরের জন্য মাঝে মাঝে এটা ওটা করা লাগে, কিন্তু আপু এখনও কোনো রান্নাই ভালো মতো পারে না। তাই তখন খাবার টেবিলে আপুর রান্না করা নিয়ে এত অবাক হচ্ছিল। তখন যে বলেছিল ওই রাত্রি না ফাত্রি ওই মেয়ে নাকি সব রান্নাই খুব ভালো মতো পারে, এটা কি আদৌ সত্যি কথা? আমার তো এখন এই মিথিলা নামক মানুষটার একটা কথাও বিশ্বাস হয় না। আমাদের বাড়ির পাশের এক কাকিমা ছিলেন, পুরো গ্রামে ওনার নাম গপ্পের বুড়ি নামে খ্যাত ছিলেন। যদিও পুরো গ্রাম ওনার এই খ্যাতিমান নামটা জানলেও উনি আজ অবধি বোধহয় নিজের এত সুন্দর নামটা জানতে পারলেন না। উনি হঠাৎ হঠাৎ নিজের আর নিজের পরিবার নিয়ে এমন এমন গল্প বানিয়ে ফেলতেন যে সবাই তাজ্জব বনে যেত। মিথিলা আপুকে দেখে আমার সেই গপ্পের বুড়ির কথা মনে পড়ে গেল। খুব ভালো করেই বুঝতে পারছি সিরিয়ালের কুচুটে ননদগুলোর মতোই এই মিথিলা আপু আমাকে নানাভাবে অপদস্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বাবার একমাত্র মেয়ে, আর মা তো জন্মের পরই নিখোঁজ হয়ে গেল। তাই ভেবেছিল আমি বোধহয় তার মতোই কোনো রান্নাবান্না কিছুই পারবো না। তাই তো আজ এই চালটা চাললো। আর কি বজ্জাত মহিলারে বাবা, আমার রান্নাটা নিজের রান্না বলে চালিয়ে দিতে চেয়েছিল। ভাগ্যিস রোকেয়া চট করে গিয়ে হাটে হাঁড়ি ভেঙেছিল, না হলে না জানি আমি আজ এর কি দশা করতাম। আমি ততক্ষণেই শান্তশিষ্ট নম্রভদ্র থাকব যতক্ষণ আমার সাথে বাড়াবাড়ি সীমানাটা পার না করবে, কিন্তু তার বেশি হলে তো আমি আর নিজেকে সংযত রাখতে পারবো না। নেহাতেই আসার সময় বাবা বলেছিল আমার কোনো কাজে যেন বাবার মুখ না কালো হয়, না হলে এতদিনে বুঝিয়ে দিতাম এই আলমুন কি জিনিস। তবে আমার কুচুটে ননদকে বেশি দিন এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না, না হলে আমাকেই কোনোদিন বাড়ি থেকে আউট করে আমার জায়গায় রাত্রি নামক
অমাবস্যাকে বসিয়ে দেয় আল্লাহ মালুম। তবে তুলের জন্য খারাপ লাগছে, ছেলেটা বড্ড ভালো, ছেলেটার জন্য মায়া লাগে। এখন তো একদম আমার নেউটা হয়ে গেছে, সারাক্ষণ পুতুল মামি করতে থাকে। ছেলেটাকে আমার খুব ভালোই লাগে। তুলের কথা ভাবতে ভাবতেই মুচকি হাসলাম। এর মধ্যেই দরজা খোলার শব্দে দরজার দিকে ঘুরতেই শুভ্রকে ঘরে ঢুকতে দেখলাম। আমার বরাবর এসে দাঁড়ালেন। এই মেয়ে। শুভ্র মুখ খুলে এইটুকু বলে আবার মুখ বন্ধ করে নিলেন, কারণ জানেন এই শব্দটা ব্যবহারের ফলে কি হবে। আমি মুখে গাম্ভীর্য ভাব বজায় রাখলেও মনে মনে হেসে কুটি কুটি হচ্ছি। তোমার স্টাডি কত দূর পর্যন্ত এসেছে? দেখে তো মনে হয় না স্কুলের গণ্ডিও এখনও পার হতে পেরেছ বলে। আমার পা থেকে মাথা অবধি আপাদমস্তক একটা পরক করে বললেন। আমি রাগে কটমট করতে করতে বললাম, আমি অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। আপনার কোন দিক থেকে মনে হলো আমি স্কুলে পড়ুয়া? তুমি এখনও স্টুডেন্ট? স্টাডি কমপ্লিট না করতে বিয়ের পিড়িতে বসে পড়লে? অবশ্য তোমার কি দোষ, গ্রামের মানুষের মেন্টালিটি তো এমন। প্রথম কথাগুলো অবাক হয়ে বলল, আর শেষেরটা তাচ্ছিল্যের সুরে। শুভ্রের এমন রিয়াকশন দেখে আমি বেকুব বনে গেলাম। এখানে এতটা অবাক হওয়ার কি আছে? যেমন রিয়াকশন দিল যেন আমি বাল্যবিবাহ করলাম। শেষের কথাটা খুব গায়ে লাগলো। হ্যাঁ, মানলাম গ্রামের দিকে সত্যি সত্যি অনেক মেয়েকে 18 পেরোনোর বহু আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। তাই বলে একটা 22 বছর বয়সী মেয়ের বিয়ে দেওয়া নিয়ে গ্রামকে এভাবে কথা শোনাবে? তেলি বেগুনে জ্বলে উঠলাম। একটা 22 বছরের মেয়ের বিয়ে নিয়ে আপনি কি করে গ্রাম নিয়ে বাজে মন্তব্য করলেন? গ্রামে থাকি বলে এটা ভাববেন না কিছুই জানি না। এই আপনাদের শহরে ভার্সিটির কয়টা মেয়ে অবিবাহিত বলেন তো? ভার্সিটি বাদ, ইন্টারমিডিয়েটেও অবিবাহিত মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। আর শুধু গ্রামে না, আপনাদের এই শহরেই অনেক বাল্যবিবাহ দেখা যায়। এক টানা বলে অবশেষে একটা নিঃশ্বাস নিলাম। শুভ্র আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার নিঃশ্বাস নেওয়া শেষ হলে বলে উঠলেন, ভাষণ শেষ নাকি আরও আছে? ভাবশীলভাবে বললেন কথাটা। ইচ্ছে তো করছিল আরও 2-4টে কটু কথা শুনিয়ে দিই, কিন্তু এখন আর সম্ভব না। একটানা বলার ফলে হাঁপিয়ে গেছি। তাই শুধু ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম, মুখ খুললাম না। আমাকে চুপ থাকতে দেখে নিজে মুখ খুলল। কোন জায়গায় ভর্তি আছো এখন? আমাদের ওখানকার একটা কলেজে। সোজা সাপটা উত্তর দিলাম। ওকে, কাল তোমার কলেজ থেকে ট্রান্সফার করিয়ে এখানকার একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। লাগবে না। তোমরা মেয়েরা এত কমন সেন্স নিয়ে ঘোরো কেন বলো তো? বিয়ে মানেই আর নিজেদের ক্যারিয়ার লাগে না তোমাদের? ও হ্যালো, আমি আপনাকে কখন বললাম যে আমার পড়াশোনা এখানেই সমাপ্তি ঘটালাম? আমি বলছি ট্রান্সফার করে এখানে আনার প্রয়োজন নেই। আমি আমার আগের কলেজ থেকেই পড়তে পারবো। আমার জন্য আপনার এত কিছু করা লাগবে না। দাঁতে দাঁত চেপে কোনো রকমে বললাম। আমিও না নিজ ইচ্ছায় তোমার জন্য কিছু করছি না। বাবার কথায় বাধ্য হয়ে তোমার মতো বাচালের সঙ্গে কথা বলতে আসলাম। এইটুকু বলেই বেরিয়ে গেল ঘর থেকে। আর এইদিকে অবাক হয়ে দাঁড়িয়ে আছি। লোকটা আমায় বাচাল বলে চলে গেল। এই প্রথমবার আমাকে কেউ এই উপাধি দিল। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন অবধি যে আমি কথা কম বলার জন্য সবার থেকে সুনাম পেতাম, সেই আমিকেই বাচাল বলে গেল। নিজেই তো একটা বাচাল, আবার আমাকে বলতে আসছে। এতদিন জানতাম শুধু ঘাটতারা, এখন বুঝতেছি ঘাটতারামি, ঝগড়ুটে আর বাচাল 3টে জিনিসই ভরপুর। ঘুম ভাঙতে ভাঙতে 7টা বেজে গেছে। আজকে একটু তাড়াতাড়ি ওঠার কথা ছিল, তাও লেট হয়ে গেছে। কি আর করার। আড়মোড়া ভেঙে খোলা চুলগুলো হাত কোপা করে বিছানা ছেড়ে উঠলাম। প্রতিদিনের মতো আজও শুভ্রকে সোফার উপর এলোমেলোভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে দেখে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সবাই উপর আমাদের সম্পর্ক একটু একটু স্বাভাবিক দেখলেও মোটেও আমাদের সম্পর্কটা স্বাভাবিক নয়। শুভ্র হয়তো আমায় কোনোদিনও মেনে নিতেই পারবে না। প্রথম রাতে তো বাড়ি থেকে চলে গিয়েছিল, পরদিন থেকে শুভ্র সোফায় আর আমি বিছানায় ঘুমাই। শুভ্রকে অনেকবার বলেছিলাম আমি সোফাতেই ঘুমাতে পারবো, কিন্তু ওনার জেদের কাছে জিততে পারিনি। শুভ্র হয়তো আমাকে কোনোদিনও মেনে নিতে পারবে না। বাবার কথায় বাধ্য হয়ে বিয়ে করেছে, আর এখন বাধ্য হয়েই আমার সঙ্গে কাগজে কলমের সম্পর্কটা বয়ে বেড়াচ্ছে। কি করা উচিত আমার এখন? শুভ্রের কাঁধে বোঝা হয়ে না থেকে ওনার জীবন থেকে চলে যাওয়া, নাকি আরও কিছুদিন অপেক্ষা করা? হ্যাঁ, এটা ঠিক, আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। শুধুমাত্র এই কারণেই কি আমাকে মেনে নিতে পারছে না?
নাকি সত্যি সত্যি ওনার জীবনে অন্য কেউ আছে যার জন্য আমাকে মেনে নিতে পারছেন না। এই মুহূর্তে কি করব বুঝতে পারছি না। তবে যাই করি না কেন তা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি যে দিনে দিনে এই বাড়ির মায়ায় আবদ্ধ হয়ে পড়ছি। পুরোপুরি মায়ার বাঁধনে আবদ্ধ হওয়ার আগেই যা করার করতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম শুভ্রকেই সরাসরি কথা বলতে হবে এই ব্যাপারে। এভাবে তো আর কোনো মিথ্যে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে শুভ্রকে আর দেখতে পেলাম না। হয়তো ড্রয়িং রুমের ওয়াশরুমে গেছে। ওখান থেকে ফ্রেশ হয়েই জগিং করতে বেরিয়ে পড়বে। এটা নতুন নয়, প্রতিদিনই তাই করে। আমি নিজে নেমে আসলাম। রান্নাঘরে আসতেই দেখলাম রোকেয়া চা বসাচ্ছে। এটা ওর প্রতিদিনের অভ্যেস, রান্নাঘরে ঢুকে প্রথমেই চা বসাবে। এ বাড়ির মানুষগুলো প্রচুর চাখর। ডেইলি 4 বার করে চা তাদের লাগবেই লাগবে। সকালে একবার চা, তারপর বেলা 11টা বাজার সাথে সাথে আরেকবার, বিকেলে, তারপর আবার সন্ধ্যার পর। আবার মাঝে মাঝে 4 বারের জায়গায় 5-6ও হয়ে যায়। মানে সারাক্ষণই তাদের চা লাগবে। আমি বুঝি না প্রতিদিন এতবার করে এক জিনিস খেতে একঘেয়েমি লাগে না? আমার তো আবার এক জিনিস একদিনই 2 বার খেতেই বিরক্ত লাগে। এই বাড়িতে আসার পর ওই একদিনই চা খেয়েছি, আর খাইনি। বিরক্ত লাগে এখন চা দেখলে। রোকেয়ার সাথে হাতে হাতে আধা ঘন্টার মধ্যে কোনো রকমে হালকা কিছু সকালে নাস্তা বানিয়ে নিলাম। এর মধ্যে শাশুড়ি মাও একবার এসে দেখে গেলেন। আমার সাথে এখনও তেমন কোনো কথা বলেন না প্রয়োজন ছাড়া। গম্ভীর গম্ভীর ভাব নিয়েই থাকেন। ফারহান আঙ্কেল ড্রয়িং রুমে এসে কালকের পুরনো খবরের কাগজ নিয়ে বসলেন। যে ছেলেটা খবরের কাগজ দেয় সে আস্তে আস্তে বেলা 9টা বাজায়, আর ফারহান আঙ্কেল খেয়ে দিয়ে তখন অফিসে বেরোন। তাই সকালে আর নতুন পেপার পড়ার সুযোগ হয় না। বিকেলে অবশ্য পড়তে পারেন, তবে আঙ্কেলের মতে খবরের কাগজ পড়ার মুড হচ্ছে সকালবেলা। অন্য সময় পড়ার মুড আসে নাকি? তাই তিনি আগের দিনের দিয়ে যাওয়া কাগজটাই পড়েন। আঙ্কেল দেখে বাবার কথা খুব মনে পড়ে যাচ্ছে। বাবাও সব সময় বলতো খবরের কাগজ পড়ার সময় হলো সকালবেলা। ধোয়া ওঠা গরম গরম চায়ের সাথে তাজা তাজা খবর, ফিলিংসটাই আলাদা। তবে ফারহান আঙ্কেলের মতো বাবারটা কিন্তু আবার পুরনো খবরের কাগজ না। বাবা এসব ব্যাপারে খুঁতখুঁতে স্বভাবের। তার প্রতিদিন তাজা খবরই চাই। আর বাবার অফিস ছিল বেলা 10টায়, তেমন কোনো সমস্যা হতো না। সময় মতোই খবরের কাগজ পড়তে পারত। হাতের কাজ সব শেষ করে ফারহান আঙ্কেলের আরেক কাপ চা নিয়ে রান্না থেকে বেরিয়ে গেলাম। আঙ্কেলকে এই নিয়ে দ্বিতীয়বার চা দিচ্ছি। চায়ে চুমুক দিয়ে বললেন, আলমন, কয়টায় বেরোবে তোমরা? 8টার দিকে। আমি তোমার আগের কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে রেখেছি। তোমার ট্রান্সফারের সব কিছু রেডি করে রেখেছে, এখন শুধু তোমরা গেলেই হবে। আচ্ছা বাবা, বলেই আমি তারা দেখে উপরে চলে এলাম। হাতে সময় নিয়ে রেডি হতে হবে তাই। আসার সময় সিঁড়িতে মিথিলা আপুর মুখোমুখি হতে হয়েছে। আমাকে দেখে মুখ গম্ভীর করে ফেলল। আমিও আর সেই তেমন পাত্তা দেইনি। হিজাবের শেষ পিনটা গেঁথে আরেকবার আয়নাতে নিজেকে ভালোভাবে দেখে নিয়ে নিচে নেমে আসলাম। এর মধ্যে শুভ্র রেডি হয়ে আমার আগে নিচে এসে বসে আছে। আমাকে নিচে নামতে দেখে সোফা থেকে উঠে সদর দরজা দিয়ে বাইরে চলে গেল। মুখে কিছু না বললেও বুঝিয়ে গেল আমাকে বেরোতে। তাই আমিও ওনার পিছু পিছু বেরিয়ে গেলাম। ভাগ্যিস রোকে আজকে আমার ব্রেকফাস্টটা ঘরে দিয়ে গেছিল, তাই এখন আর খাওয়ার প্যারা নাই। শুভ্র একটা বাইকের সাথে হেলান দিয়ে ফোন টিপছিল। আমি আসতেই ফোন পকেটে ঢুকিয়ে নিয়ে বাইকে উঠে বসলো। তা দেখে আমিও গিয়ে দূরত্ব বজায় রেখে উঠে বসলাম। হয়তো তাড়াতাড়ি দেওয়ার জন্যই আজকে গাড়ির পরিবর্তে বাইক নিয়েছে। বেশ স্পিডে বাইক চালাচ্ছে শুভ্র। যে একটু আলগাভাবে বসেছি তাই স্পিডে চলাতে অসুবিধা হচ্ছে খুব। তাও কোনো রকমে নিজেকে সামলে নিয়েছি। 3 থেকে 2.5 ঘন্টার পথ আমরা 1.5 ঘন্টাতেই পৌঁছে গেছি। কলেজে এসে প্রিন্সিপালের রুমে আসতেই উনি সব কিছুর ব্যবস্থা করে দিলেন। আগে থেকে যেহেতু বলা ছিল তাই আর কোনো অসুবিধা হয়নি। কলেজ থেকে বেরিয়ে আবার উল্টো পথে রওনা হতে হলো আমাদের। এখানে আসতে আসতে 1.5 ঘন্টার মতো লেগেছে। একটা অনেক বড় ভার্সিটির সামনে এসে আমরা থামলাম। আমার অনেক ইচ্ছা ছিল ভার্সিটিতে পড়ার, কিন্তু আমাদের ওখান থেকে এত দূরে সে ভার্সিটিতে আসা যাওয়া সম্ভব ছিল না। তাই আর ভার্সিটিতে ভর্তি হওয়া হয়নি। তবে বাবা একবার বলেছিল হোস্টেলে থেকে পড়তে পারি, কিন্তু আমার আর বাবাকে ছেড়ে বাড়ির সবাইকে ছেড়ে হোস্টেলে থাকতে ইচ্ছে করলো না। ভার্সিটিতেও ফারহান আঙ্কেল আগে থেকে কথা বলে রেখেছেন, তাই এখানেও তেমন কোনো সমস্যা হয়নি ভর্তি হতে। শুভ্র এই ভার্সিটিতেই পড়েছে, তাই ওনার পরিচিত সবাই।
ভর্তির কাজ শেষ হলে আমাকে নিয়ে ক্লাসরুমের দিকে এগোতে লাগলেন। এই এতক্ষণ সময় ধরে একটা কথাও হয়নি আমাদের মাঝে। একটু হাঁটতেই দুটো মেয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। শুভ্রকে দেখে একজন বলল, শুভ্র ভাই, আপনি এখানে কোনো কাজে আসলেন নাকি? মেয়েটার চোখে মুখে উত্তেজনা কাজ করছে। হ্যাঁ, একটু কাজ ছিল, শুভ্র উত্তর দিল। আমাকে পাশে দেখে মেয়েটা আবার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে আরও চোখে দেখে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে শুভ্র ভাই? এবার শুভ্র আমার দিকে একবার তাকালো, তারপর দৃষ্টি অন্যদিকে সরিয়ে শান্ত গলায় জবাব দিল, পরিচিত। শুভ্রের এই উত্তরটা যেন আমার বুকে তীরের মতো গাঁথল। আমি কি শুধুই পরিচিত? আর কোনো পরিচয় নেই? সত্যি তো, সামান্য পরিচিত কেউ ছাড়া তো আমি সত্যিই কেউ না। আশা, আমি এত ভাবছি কেন ওনাকে নিয়ে? আমার ভাবনার মাঝে শুভ্র বলে উঠল, তোমরা ওকে একটু থার্ড ইয়ারের ক্লাসে দিয়ে আসতে পারবি? মেয়ে দুটো স্বাচ্ছন্দ্যে মাথা দুলিয়ে হ্যাঁ বোধ হয় উত্তর দিল। তাতেই যেন শুভ্র হাঁপ ছেড়ে বাঁচল। তুমি ওদের সাথে যাও, ওরা তোমার ক্লাস দেখিয়ে দেবে। আমাকে উদ্দেশ্য করে এইটুকু বলে উল্টো ঘুরে চলে গেল শুভ্র। শুভ্র যাওয়ার দিকে শুধু এক পলক তাকিয়েছিলাম। শুভ্র যেতেই মেয়েগুলো আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবারও জিজ্ঞেস করলো, তুমি কি হও শুভ্র ভাইয়ের? ওই যে বললেন না পরিচিত, মলিন হেসে উত্তর দিলাম। আমার উত্তরে মেয়ে দুইটা তেমন একটা সন্তুষ্ট হলো না। আমার দিকে এখনও তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। ওদের আমাকে ক্লাসরুম নিয়ে যাওয়ায় কোনো লক্ষণই দেখতে না পেয়ে বুঝলাম এরা নিয়ে যাবে না। তাই জিজ্ঞেস করলাম, আমার ক্লাসরুমটা কোন দিকে, যদি বলতেন উপকার হতো। চিবিয়ে চিবিয়ে একজনে উত্তর দিল, 3 তলার 2 সিঁড়ির ডান পাশের কোণা রুমটা। বলেই চলে গেল। আমিও আর না দাঁড়িয়ে ওদের কথা অনুযায়ী 3 তলায় উঠে কোণা রুমটায় ঢুকলাম। ভেবেছিলাম ভুল বলবে হয়তো, কিন্তু না, ঠিকঠাকই বলেছে। একজন স্যার ক্লাস করাচ্ছিলেন, আমাকে দেখে ভেতরে আসতে বললেন। তারপর সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। প্রথম দিন তাও একা একা, তাই খুব নার্ভাস ছিলাম। অনেকেই নিজ থেকে এসে পরিচিত হলো, তবে আজ বন্ধুত্ব পাতানোর মতো তেমন কারোর সাথে আলাপ হয়ে ওঠেনি। একের পর একজন স্যার ক্লাস করিয়ে গেলেন। ক্লাস শেষ হলো 1টায়। ভার্সিটি থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না, তাই বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ সামনে চোখ পড়তে চমকে উঠলাম। আমার সামনের মানুষটাকে আমি কোনোভাবেই এই মুহূর্তে এখানে আশা করিনি। আমার সামনে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্র নিজেও যে আমাকে দেখে অবাক হয়েছে তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। বিস্মিত কণ্ঠে বলে উঠল, তুমি এখানে? এই ভার্সিটিতে পড়ি, তাই। এইটুকু বলেই দ্রুত রিকশায় উঠে পড়লাম। রিকশাওয়ালাকে তাড়া দিয়ে তাড়াতাড়ি চলতে লাগলাম। পেছন থেকে অভ্র অনেকবার ডেকেছিল, কিন্তু আমি থামিনি। ভাগ্যিস তখন রিকশাটা পেয়েছিলাম, না হলে কি হতো জানি না। সেই দিন অমন বাজেভাবে আমাকে অপমান করে তো সব সম্পর্কই সেই দিন শেষ করে দিয়েছিল। তারপরও কোন মুখে আমাকে ডাকতে পারে? আরও এখানেই বা কী করছে জানি না, আর জানতেও চাই না। এমন একটা লোকের সাথে কথা বলতেও ঘৃণা লাগে। যদি শুধুমাত্র আমাকে নিয়ে কিছু বলতো তাহলে হয়তো ক্ষমা করতে পারতাম, কিন্তু আমার মাকে নিয়ে বা আমার পরিবারের একটা মানুষকে নিয়ে কোনো রকম বাজে কথাই আমি সহ্য করতে পারি না। সেখানে আমার মায়ের চরিত্র নিয়ে কথা, তাহলে তো প্রশ্নই আসে না। এসব নিয়ে আর ভাববো না। তবে অভ্রকে এড়িয়ে চলতে হবে। একবার যখন কথা বলতে এসেছে, আর জানি আমি এই ভার্সিটিতে পড়ি, তার মানে ও আবার আসবে এখানে। তাই আমাকে এখন থেকে খুব সাবধানে চলতে হবে। রিকশার ভেতর থেকে একবার পিছনে তাকিয়ে দেখলাম, আবার পিছু নিল নাকি। পিছনে কাউকে না দেখতে পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাড়ি ফিরতে ফিরতে 1:30 বেজে গেছে, তাই সোজা শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিচে নেমে দেখি খাবার টেবিলে মোটামুটি সবাই এসে পড়েছে। রোকেয়া একা হাতে রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে, তাই ওকে একটু হেল্প করতে গেলাম। খাওয়া দাওয়া শেষে আবার উপরে চলে এলাম। আজ কোনো কিছুতেই মন নেই, সারাক্ষণ অভ্রকে নিয়ে ভেবে যাচ্ছি। এই লোকটা নিজে বিয়ে ভেঙে আমার গায়ে কলঙ্কের দাগ লাগাতেও দুবার ভাবেনি। নিজ থেকে তো আমার জীবন থেকে চলে গেছে, তাহলে আবার কেন আমার সাথে কথা বলতে আসলো? আর কি কথা থাকতে পারে? দূর, আর ভাবতে পারছি না। যা ইচ্ছে তাই করুক তো, বিরক্ত লাগছে এসব। পরদিন আজ বোরকা হিজাব নিকাব পরে নিয়েছি, যাতে আমাকে অভ্র চিনতে না পারে। কারণ আমি অভ্রকে যতদূর চিনি, ও আজ আবার আসবে আমার সাথে কথা বলার জন্য, তাই এই ব্যবস্থা। ঘড়িতে 9:30 অলরেডি বেজে গেছে। আমার ক্লাস 10টা থেকে। হিজাব বাঁধতে বাঁধতে দেরি হলো।
ইস, যেতে যেতেও তো টাইম লাগবে, কমছে কম 20 মিনিট। আর না ভেবে দ্রুত বেরিয়ে পড়লাম। এমনিতে দেরি হলো, তার উপর আবার এখনও কোনো রিক্সাও পাচ্ছি না। তাই হাঁটা শুরু করলাম। ভাগ্য ভালো ছিল, বেশি দূর হাঁটতে হয়নি, একটু যেতেই একটা খালি রিক্সা পেয়ে গেছি। ভার্সিটির গেটের সামনে আসতেই আমার ধারণা সত্যি হলো। অব্র গেটের সামনেই দাঁড়িয়ে আছে, একবার হাতঘড়ির দিকে তাকাচ্ছে তো আবার আশেপাশে তাকাচ্ছে। আমি সবটা রিক্সা বসিয়ে দেখেছি। কোনো রকমে নিজেকে শান্ত রেখে রিক্সাওয়ালাকে রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে শান্তভাবে অব্রের সামনে দিয়ে হেঁটে আসলাম। উপরে শান্ত দেখালে ভেতরে আমার অবস্থা খুব বাজে, ভয়ে কাচুমাচু হয়ে আছি। আমার বোরখা পরাটা কাজে লাগলেও চিনতে পারেনি আমাকে। অব্রকে এভাবে বোকা বানাতে পেরে দারুণ শান্তি লাগছে। মনে মনে একটা প্রশান্তির হাসি দিয়ে ক্লাস করতে লাগলাম। নিয়ম মাফিক আজও একটা ক্লাস শেষ হলো। ক্লাস শেষ হওয়ার পরও আমি বেরোলাম না। একে একে সবাই বের হয়েছে, তারপর বেরিয়েছি। যদি এখনও অব্র থেকে থাকে তাই একটু লেট করে বেরোনো। আর এমনিতেও আমাকে চেনারও কোনো উপায় নেই, ওর সামনে দিয়ে গেলেও ও টের পাবে না। মনের সুখে মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম। হঠাৎ অব্রকে দেখলাম, অব্র সিঁড়ি বেয়ে উপরে আসছে। হঠাৎ করে দেখাতে প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে আর পাত্তা দিলাম না। ও তো আমায় চিনতেও পারবে না। এবারও আমার ধারণা সঠিক প্রমাণিত হলো। অব্র আমার পাশ দিয়েই উপরে চলে গেল। আলমন, উপরে আসো, তোমার ক্লাসে যাচ্ছি। এক পরিচিত পুরুষালী কণ্ঠের এইটুকু কথা কানে আসতেই চমকে ঘুরে তাকালাম। অব্র বাঁকা হেসে আমার ঠিক কয়েক ধাপ সিঁড়ি উপরে দাঁড়িয়ে আছে। অব্র এক ধাপ সিঁড়ি নিচে নামতে নামতে আবারও বলতে লাগলো, তুমি কি ভেবেছিলে সুইটহার্ট? নিজেকে এইরকমভাবে আড়াল করলেই তোমাকে আমি চিনতে পারবো না? ও কামন, তুমি ভুলে গেলে 4টা বছর আমরা একসাথে ছিলাম। তোমার নারী নক্ষত্র সব কিছু আমার জানা আছে। বলতে বলতেই আমার সামনে এসে দাঁড়ালো। তার মানে তুমি তখন? ওর এমন এন্ট্রিতে আমি এতটাই শকড যে মুখের কথাই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ইয়েস সুইটহার্ট, সকালেও আমি তোমায় চিনে ফেলেছি, কিন্তু তখন তোমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছিল বলে আর আটকাইনি। আমার বউকে তো পড়ালেখাটা ঠিকঠাকভাবে করতে হবে, না হলে আমারই তো সম্মান থাকবে না। দ্য গ্রেট অভ্র চৌধুরীর বউ কিনা পড়ালেখাই জানে না? কিসের বউ? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি নিজে সেই সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেছো। ভুলে গেলেন নাকি অভ্র চৌধুরী? তাচ্ছিল্যের সুরে বললাম। অভ্র এবার অপরাধী সুরে বলতে লাগলো, বিশ্বাস করো আলমুন, সেই দিনের কোনো ঘটনাই আমি ইচ্ছে করে করিনি। আমি বাধ্য হয়েছিলাম। কপট রাগ দেখিয়ে বলে উঠলাম, হয়েছে, এখন আর তোমাকে কোনো কৈফিয়ত আমাকে দিতে হবে না। আমি তোমার মতো মানুষের সাথে কোনো কথাই বলতে চাই না। নেক্সট টাইম আমার ভার্সিটির আশেপাশে তোমাকে আমি দেখতে চাই না। প্লিজ তুমি আমার কথাগুলো একবার শোনো, তারপর তোমার যা মনে হয় তুমি আমার সাথে তাই করবে। কিন্তু একটিবার আমাকে আমার কথাগুলো বলতে দাও। একজন ফাঁসির আসামিও কিন্তু শেষ ইচ্ছে বলার মতো অধিকার থাকে, আর আমার কি এইটুকু অধিকার নেই আলমন? অসহায় মুখ করে বলল অব্র। না, নেই। আমার উপর কোনো অধিকারই তোমার আর নেই। সব অধিকার শেষ যেদিন তুমি নিজ হাতে সেদিন বিয়েটা ভেঙে দিয়ে আসছো মিস্টার অভ্র চৌধুরী। এইটুকু বলেই আমি ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম। ফাইনাল ইয়ারের ক্লাসের ছুটি হয়ে যাওয়ার ফলে ওরা সবাই একসাথে আসছিল, আর আমি ঠিক সেই সুযোগটা কাজে লাগিয়ে অব্রের সামনে থেকে হুট করে ওদের মধ্যে মিলিয়ে গেলাম। অনেকগুলো মেয়েই বোরকা পরা ছিল, তাই অব্র আমাকে খুঁজলেও খুঁজে বের করতে পারবে না। আর বলতে গেলে ঝড়ের বেগেই আমি ছুটছিলাম, তাই আমাকে ধরা এত সহজ না। ভার্সিটি পেরিয়ে গেটের কাছে আসতেই শুভ্রকে দেখে অবাক হলাম। আমি তো একাই আসি, একাই যাই, কখন আমাকে নিতে আসবে এমনটা তো বলিনি। হাত ঘড়ির দিকে তাকিয়ে আটকে উঠলাম, 2টো বেজে গেছে। অব্রের জন্য এতটা দেরি হয়ে গেল, কিন্তু এখন কি বলবো আমি? তোমার কোনো কমন সেন্স নেই? শুভ্রের মুখোমুখি হতে বিরক্তিমাখা গলায় শুভ্র বলে উঠল। শুভ্র যে রেগেও আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আসলে আজ একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই এত দেরি হয়ে গেছে। মিথ্যেই বলতে হলো, অন্তত একটা ফোন করে জানাতে পারতে, তাহলে আর বাবার কাছে আমাকে তোমার জন্য কথা শুনতে হতো না। সরি, আমি বুঝিনি এমনটা হবে। হুট করে ক্লাসটা হলো তাই জানানোর সময় পাইনি। আর কিছু বলতে হয়নি, তার আগেই শুভ্র দূরে দাঁড়িয়ে থাকা বাইকটার উপর উঠে বসলো, আর আমাকেও বসতে বলল। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি উঠে বসলাম। বলা তো যায় না, অব্র আবার হুট করে চলেও আসতে পারে। এভাবে আর কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবো আমি?
আচ্ছা, ও কি বলতে চায় একবার শুনে নিলেই তো হয়। তাহলে যদি আমার পিছু ছাড়ে তাহলে ক্ষতি কি? সেদিনের কোনো ঘটনাই ওর ইচ্ছেতে হয়নি, এর মানে কি বলতে চাইলো অব্র? আমি নিশ্চিত কালও অব্র আসবে, তাই যা জানার তা কালই জেনে নিতে হবে। একটা সত্যি লুকাতে কতগুলোই না মিথ্যে বলতে হয়। অব্রের ব্যাপারটা আড়াল করতে গিয়ে বাড়ির প্রত্যেকটা মানুষকে আজ মিথ্যে বলতে হলো। ফারহান আঙ্কেল তো আমার জন্য প্রচণ্ড চিন্তা পড়ে গিয়েছিলেন, আর শুভ্রের প্রতিও খুব রেগেছেন। বলে দিয়েছেন কাল থেকে যেন আমার ভার্সিটি নিয়ে যাওয়া, আবার ছুটির সময় গিয়ে নিয়ে আসার দায়িত্ব শুভ্রের। এক অজানা ভয় মনের মধ্যে জেগে বসেছে। আজ কোনো অঘটন ঘটবে না তো? অব্র যদি শুভ্রের মুখোমুখি হয় তখন আবার কোনো ঝামেলা বেঁধে যাবে না তো? বাইকের পেছনে বসে মাথার মধ্যে শুধু এগুলি বারবার ঘুরপাক করছে। কেন যে ফারহান আঙ্কেল বলতে গেল এই শুভ্র নামক মানুষটাকে আমাকে প্রতিদিন ভার্সিটি পৌঁছে দেওয়া থেকে শুরু করে নিয়ে আসার সব দায়িত্ব তার। এখন তো এই মানুষটা গলার কাটা হয়ে ঝুলছে আমার গলায়। এতদিন নিজের মতো করে যেভাবে খুশি সেভাবে চলছিলাম, আর এখন ধুর, আর ভাবতে পারছি না। তবে যাই হোক, শুভ্র আর অভ্রকে মুখোমুখি হতে দেওয়া যাবে না। যে করে হোক আমাকে অন্তত এই দিকটা আটকাতেই হবে। ভাবতে ভাবতেই বাইক সমেত আমি ভার্সিটির সামনে পৌঁছে গেলাম। বাইক থামতেই আশপাশটা একবার আরও চোখে দেখে নিয়ে দৃঢ় পায়ে নামলাম। অভ্রকে এখনও কোথাও দেখলাম না। আজ কি তবে আসেনি? হয়তো ভেবেছে আজও আমি কালকের মতো দেরি করে আসবো, তাই এখন আসেনি, ছুটির সময় আসবে। যাক, এবারের মতো মনে হয় বেঁচে গেছি। লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে গেটের দিকে পা বাড়াবো, তার আগেই কোত্থেকে যেন অব্র বাইক নিয়ে হিরোর মতো এন্ট্রি নিল। হঠাৎ করে বাইকটা সামনে চলে আসাতে ভয় পেয়ে গেলাম। ঠিক টাইমে যদি ব্রেক না মারতো তাহলে মনে হয় এতক্ষণে আমি হাসপাতালের সিটে পা ব্যান্ডেজ করা অবস্থায় শুয়ে থাকতাম। সরি সুইটহার্ট, একটু চমকে দিলাম। বাইক থেকে নেমে বাইকের উপর স্টাইল করে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে চোখ মেরে কথাটা বলল অব্র। কপট রাগ দেখিয়ে বলে উঠলাম, তুমি কাজটা কিন্তু মোটেও ঠিক করনি। আর একটু হলেই তো বাইক আমার পায়ের উপর চলে যেত। তুমি ভাবলে কি করে আমার জানের থেকে প্রিয় মানুষটা কি আমি আঘাত করব? তুমি হয়তো ভুলে গেছো আমি বাইক চালাতে এক্সপার্ট, আর এরকমভাবে এর আগেও আমি তোমায় বেশ কয়েকবার চমকে দিয়েছিলাম। আগে কি হয়েছিল না হয়েছিল সেগুলো ভুলে যাও। আগে সব কিছুই অতীত। এখন আমরা দুজন দু রাস্তার পথিক, আমাদের দুজনেরই পথ আলাদা, শুধু এইটুকুই মনে রাখবে। আর নেক্সট টাইম থেকে কখনো আমার সামনে এভাবে আসবে না। এখন সরো সামনে থেকে, আমার ক্লাসে দেরি হচ্ছে। কড়া গলায় এক নাগারে বলে অব্রকে পাশ কাটিয়ে ভেতরে যেতে নিলে অব্র আবার আমার সামনে এসে পথ আটকায় আর অসহায়ের মতো মুখ করে ফেলে। প্লিজ আলমন, আমার কথাগুলো একবার শোনো। কালকেও তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছো। বিলিভ মি, আমি তোমার টাইম নষ্ট করব না, জাস্ট 5টা মিনিট সময় দাও। আমি জানি তোমার ক্লাস শুরু হতে এখনও 20 মিনিট বাকি। প্লিজ আমাকে 5টা মিনিট টাইম দাও প্লিজ। ওকে, বলো কি বলবে, তবে 5 মিনিটের পর আর 1 সেকেন্ডও আমি এখানে দাঁড়াবো না। আমার কথা শুনি অব্রের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। 5 মিনিট হলেই হবে। তুমি তো জানো আমার বাবার কথার অবাধ্য আমি কখনো হইনি। তবে বাবাও কখনো আমার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়নি। আমার ইচ্ছের দাম বাবা সবসময়ই দিত। তোমার কথা যখন বাবাকে আমি বলেছিলাম, বাবা বিনা বাক্যে রাজি হয়ে গিয়েছিল। বিয়ের আগে তোমার পরিবার সম্পর্কেও জানতে চাননি, এমনকি তোমাকেও দেখেননি। শুধু বলেছেন আমার পছন্দ মানেই তার পছন্দ। কিন্তু বরযাত্রী হয়ে তোমাদের বাড়িতে ঢোকার পর থেকেই বাবা কেমন যেন মলিন হয়ে গেল। কিছু লোকজন তোমার মা সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলেছে বাবাকে। এমনকি তোমার জন্ম পরিচয় নিয়েও অনেক বাজে কথা বাবার কানে ঢেলেছে তারা। সব শুনে বাবা আর চুপ থাকতে পারলেন না। আমার কাছে এসে হাত জোর করে বললেন যেন আমি বিয়েটা না করি। তোমার পরিবার আর তোমার সম্পর্কে যা শুনেছেন তাতে বাবার মনে হয়েছে তোমাকে বিয়ে করলে তিনি সমাজে মুখ দেখাতে পারবেন না। কিন্তু আমি তোমাকে হারাতে চাইনি, তাই আমি তখনই বাবাকে বলেছিলাম আমি কিছুতেই বিয়ে ভাঙব না। বাবা আমাকে কোনোভাবে রাজি করাতে না পেরে বলল, যদি আমি বিয়েটা করি তাহলে বাবার লাশের উপর দিয়ে হেঁটে যেতে হবে। একদিকে বাবা, একদিকে ছিলে তুমি। আমি কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। আমার মনে হয়েছিল তখনকার মতো বিয়েটা ভেঙে দিয়ে পরে বাবাকে বুঝিয়ে আবার বিয়েতে রাজি করাবো। তাই সিদ্ধান্ত নিলাম আপাতত বিয়েটা আমি ভেঙে দেব। কিন্তু বিয়ে ভাঙার মতো আমার কাছে কোনো কারণ ছিল না। এইটুকু বলে অব্র একটা শ্বাস নিল।
তারপর আবার বলা শুরু করলো, আমি যখন বিয়ে ভাঙার জন্য কারণ খুঁজতে খুঁজতে ক্লান্ত তখনই তোমার কাজিনরা আসলো আর বলল তুমি নাকি আমাকে কোনো এক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডাকছো। তাই আমি ওদের কথা মতো ওদের বলা রুমটার দিকে যাচ্ছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই একটা ছেলে রুমে ঢুকে পড়ে। মেবি ছেলেটার শার্টে কোনো কিছু লেগেছিল, ওইটাই ক্লিন করতে ওয়াশরুমে গিয়েছিল। আর তুমি তখনও আসোনি। আমাকে যেহেতু ওই মুহূর্তে যে করেই হোক বিয়েটা ভাঙতে হবে, তাই আমি এই সুযোগটাই কাজে লাগালাম। আমি ওই রুমে না ঢুকে আড়ালে সরে দাঁড়িয়েছিলাম। তারপর তোমার কাজিনরা যখন তোমাকে ওই রুমটায় ঢুকিয়ে সোজা আটকে চলে যায়, আমি তখন মুখ্যত সুযোগ পাই। কিছুক্ষণ অপেক্ষা করি, হঠাৎ করে গিয়ে দরজা খুলে গিয়ে রুমে ঢুকি। তারপর বাকিটা তো তোমার জানাই। এতক্ষণ অব্রের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। অব্র থামতেই নিজেকে সামলে কড়া গলায় বলে উঠলাম, বলা শেষ, এবার আমি যাই। পুনরায় অব্র আমার পথ আটকালো। আচমকে আমার হাত জোড়া টেনে নিয়ে নিজের হাতের মুঠে চেপে ভেজা গলায় বলল, বিশ্বাস করো আলমুন, আমার তখন ওইরকম করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমাকে ওই রকম কথা বলে আমি যতটা আঘাত তোমাকে দিয়েছি তার থেকে 1000 গুণ বেশি আঘাত আমি নিজে পেয়েছি। আমি পরদিনই তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু তোমাকে পাইনি। তোমার বাবা বলেছে তোমাকে আমি নাকি খুঁজলেও আর পাবো না। সত্যি সত্যি আমি তোমাকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাইনি। তোমার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আর কেউ আমাকে তোমার কোনো খোঁজ দেয়নি। দিশেহারা হয়ে পড়েছিলাম আমি। হঠাৎ একদিন আগে তোমাকে এই ভার্সিটির সামনে দেখতে পেয়ে আমি যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পেয়েছিলাম। তোমাকে এতদিন পর হঠাৎ করে এখানে দেখে এতটাই শকড হয়েছিলাম যে তুমি আমার চোখের সামনে দিয়ে চলে গেলে আমি বুঝতেই পারিনি। আর বুঝতেও হবে না আপনাকে, মিস্টার অব্র। পেছন থেকে শুভ্রের গলা পেয়ে চমকে আমরা দুজনেই পেছনে তাকালাম। অব্র শুভ্রকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আপনার না হওয়া বিয়েতে। আপনারই হবু স্ত্রীকে যার সাথে পেঁচিয়ে অপবাদ দিতে চেয়েছিলেন, আমি সেই ইফতিকার রহমান শুভ্র। আশা করি চিনতে পেরেছেন। শান্ত গলায় জবাব দিতে দিতে আমাদের সামনে এসে দাঁড়ালো শুভ্র। ও হ্যাঁ, এবার চিনতে পেরেছি। আর দুঃখিত, আপনাকে জড়িয়ে আলমুনকে অনেক বাজে কথা শুনিয়েছি। আসলে আমি বাধ্য হয়ে এমনটা করেছি। আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তাও আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার সবটা শুনলে হয়তো আপনি বুঝবেন। অব্রের গলায় তীব্র অনুশোচনা। শুনেছি, প্রথম থেকে শেষ অবধি সবটাই শুনেছি, শুভ্র বলল। শুভ্রের কথায় আমি আর অব্র দুজনেই অবাক। অব্র তো কৌতূহলে হয়ে জিজ্ঞেসই করলো, কিভাবে? এতক্ষণ তো আপনাদের পিছনেই দাঁড়িয়েছিলাম, খেয়াল করেননি? ভাবুক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ল শুভ্র। অব্রের কথা বুঝলাম অব্র এখন অবধি জানে না আমার সেদিন শুভ্রের সাথে বিয়ে হয়েছে। জানলে নিশ্চয়ই এত সুন্দর করে গলায় গলায় ভাব নিয়ে কথা বলতো না। শুকনো একটা ঢোক গিলে এখান থেকে কেটে পড়ার জন্য বললাম, আমার ক্লাসে দেরি হচ্ছে, আমি যাই। আমি যেতে নিলেই অব্র খপ করে আমার হাত ধরে ফেলে আর কপট রাগ দেখিয়ে বলে, কোথা যাচ্ছ তুমি? আজ তুমি ভার্সিটিতে ঢুকবে না। দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কেন? কারণ আজ ভার্সিটি না গিয়ে কাজে অফিসে যাবে, সেখানে আমাদের বিয়ে হবে। অনেক হয়েছে, আমি আর কারো কোনো কথাই কানে দিব না। এতদিন পর যখন তোমায় এত কষ্ট করে খুঁজে পেয়েছি, আমি আর হারাতে চাই না। এক্ষুনি বিয়ে করব তোমায়, অভিমানী গলায় জবাব দিল অব্র। অব্রের কথা শুনে আমার কোমায় চলে যাওয়ার মতো অবস্থা। মুখ অটোমেটিকলি হা হয়ে গেছে। আমার এমন অবস্থা দেখে অব্র আবার আমাকে অভয় দিয়ে বলে উঠল, আরে এত ভয় পেও না। আমি আমার বাবার বাধ্য ছেলে হয়েও আমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি। বাবাকে আমি সামলে নিব। তোমার বাবাকেও আমি বুঝিয়ে বলবো, সবটা তিনিও বুঝবেন। আর রইল এখন বিয়ের সাক্ষী, এই তো এই ভাই আছে। আমার পক্ষের থেকে সাক্ষী দেওয়ার জন্য আমার দুজন বন্ধুকে ডেকে নিলেই হবে। আর তোমার হয়ে এই ভাই দিবে সাক্ষী। কি শুভ্র ভাই, আপনি সাক্ষী হতে পারবেন না? এই প্রথম মনে হয় কোনো বরের সামনেই তার বউকে আরেকজন বিয়ে করার জন্য তাকে সাক্ষী হতে পারবে কি না জিজ্ঞেস করছে। আল্লাহ, দড়ি ফালাও, আমি উঠা যাই আসমানে। আমি কানবো না হাসমো বুঝতে পারছি না। ছল ছল নয়নে হাসি মাখা বদনে আমি শুধু চেয়ে আছি আমার বিয়ে করা জামাইয়ের দিকে, তার উত্তর শোনার জন্য।